নামে চিনে অমুক পাগল, মানে ঠিক এখন পাগল হয়ে গেছে। রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। আশা করি সবার ভালো লেগেছে। অ্যান্ড এভরি ফ্রাইডে নাইট আমাদের জন্য খুব স্পেশাল হয়, বিশেষ করে আমি সৌদি আরবিয়া থেকে শুনি অনলাইনে আপনাদেরকে, এবং অপেক্ষায় থাকি। অনেক ভালো লাগে। অনেক শুভকামনা অ্যান্ড দেখেন দীর্ঘজীবী হোক, দোয়া থাকবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। ওকে, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ রাসেল ভাই। আমি সাকিব, কাম ফ্রম খিলক্ষেত নিকুঞ্জ 2। রাসেল ভাই আজকে যে স্ট্রিটে শেয়ার করবো, এই স্ট্রিট হচ্ছে কালেক্ট করা স্টোরি। তো যার স্ট্রিটে বলছি তার নাম হচ্ছে তোফায়েল খান। ও হচ্ছে বর্তমানে আছে হচ্ছে কুমিল্লা ডিস্ট্রিক্টে। তো সরাসরি স্টোরি চলে যাচ্ছি। তো ওর ছোটবেলাটা কাটে হচ্ছে কুমিল্লার একটা গ্রামের বাড়িতে। তো সে ছোটবেলা থেকে খুবই ছিল, দুরন্ত ছিল। তো তারপরে সে একটা স্কুলে ভর্তি হয়। তো স্কুলে ভর্তি হওয়ার পর সে দেখা যাচ্ছে যে বাড়ি থেকে কয়দিন ক্লাস করতো। ক্লাস করার পর এট দ্য টাইম তার মনে হলো যে আসলে বাড়ি থেকে তার জন্য টাফ হচ্ছে ক্লাস করাটা স্কুলে গিয়ে। স্কুলে একটা হচ্ছে হোস্টেল ছিল। তো বাড়িতে রিকোয়েস্ট করার পর বলে যে আমাকে হোস্টেলে দেওয়া হোক, আমি হোস্টেলে থাকবো। তারপর বাসা থেকে তার হচ্ছে বাবা মা হোস্টেলে তাকে ওখানে রাখে। তো প্রথম যেদিন সে ওখানে যখন শিফট করে তো সবকিছু নর্মালি ছিল। দেন হচ্ছে সেকেন্ড নাইটের ঘটনা বলি। সে মানে সামার সিজন ছিল, তো ওই জন্য দেখা যাচ্ছে যে একটু গরম ছিল। তো গ্রামের স্কুলগুলোতে হয়তো যে সবসময় ইলেকট্রিসিটি একটু প্রবলেমই থাকতো। সে উইন্ডোজ গুলো ওপেন করে দিয়ে সে মানে মোমের আলোতে পড়াশোনা করতেছিল। তো হঠাৎ দেখা গেল যে হোস্টেলে একটা রুল ছিল 10টার মধ্যে কেউ বাইরে যেতে পারবে না। তো তারপরে সে মানে জানালার ওই পাশ থেকেই শুনতে পাচ্ছে যে কেউ একজন রান করছে। তো লাইক যখন দেখা যায় যে কেউ রান করলে যে তার মানে একটা আওয়াজ হয়, মানে শব্দ হয়, তো এই শব্দটা সে শুনতে পাচ্ছিল। তো সে একটু ভাবলো যে এত রাতে আবার হোস্টেল থেকে কে বাইরে হচ্ছে, এখানে তো রুলস আছে 10টার পর কেউ বাইরে যেতে পারবে না। তো তারপরে সে ফার্স্ট নাইট যেহেতু, তখন সে একটু মানে ওটা নিয়ে মাথা না ঘামায়, সে তার পড়াশোনা শেষ করে সেদিন শুয়ে পড়ে। তো সকালবেলা সে মামাকে জিজ্ঞাসা করে যাচ্ছে, মামা রাতে কে দৌড়াদৌড়ি করে? তা বলে, মামা আসলে রাতে কে দৌড়াদৌড়ি করে এটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমাদের হোস্টেলে কেউ নাই, তুমি শিওর থাকো। তো তারপরে নাইটে তো 3-4 দিন ঠিকই ছিল, নর্মাল ছিল এনভায়রনমেন্ট। তো তারপরের একদিন নাইটের ঘটনা বলি। সেই একই সেম শব্দ মানে রান করছে, এই শব্দটা শুনতে পাচ্ছে। তো তারপরে সে একটু কিউরিয়াস হয়ে ভাবে যে না, আসলে তোমার দেখতেই হবে আসলে কি। তো তারপরে সে তো গার্ড মামাকে বলে যে মামা একটু আমাকে বাইরে হওয়ার সুযোগ দেন, আমি জাস্ট যাবো, 1 মিনিটের মধ্যে চলে আসবো। তারপর ঠিক আছে 1 মিনিটেই দিব, কিন্তু বেশি টাইম এক্সপেন্ড করতে পারবেন না। তো রাসেল ভাই ও যেটা শুনতো যে ওটা হচ্ছে উইন্ডোজ পাশে ওই পাশে যাইতো, লাইক 30 সেকেন্ডের মধ্যে ওটা আবার ব্যাক করতো। তো সে ভাবছে যেহেতু চলে গেছে অবভিয়াসলি সেটা ব্যাক করবে, তো আমি দেখবো এটা আসলে কারায়। রাসেল ভাই ও যখন যায়, তো যাওয়ার পর জানালার পাশে যখন দাঁড়ায় থাকে, তখন দেখতেছে যে ওইটা ব্যাক ঠিকই করছে, বাট সে সাউন্ডটা শুনতে পাইছে, বাট আসলে মানুষ বা কে দৌড়ালো সেটাকে দেখতে পায়নি আর কি। তো তারপর সে ভয় পেয়ে দৌড়ে চলে আসে হোস্টেলের রুমে। চলে আসার পর তো ফ্রেন্ড বলে যে কোথায় গেছিল, এত ঘামছিস কেন? বলতেছে আমি একটু বাইরে গেছি। তো সেদিনের মতো সে শুয়ে পড়ে, যেটা কি দেখলো। তারপরে তাদের স্কুলে সামার ভ্যাকেশন শুরু হয়, তো সে বাসা চলে যায়। তো বাসা যাওয়ার পরে তো ওর বাবা মা একটু রেস্ট্রিকশনের মধ্যে রাখতো যে এখানে যাওয়া যাবে না, সেখানে যাওয়া যাবে না, গ্রামের এনভায়রনমেন্ট ভালো না। তো তার কিছু ফ্রেন্ড যেহেতু অনেকদিন পর গ্রামে গেছে, তো কিছু ফ্রেন্ড আসছে, তো বলতেছে তো চল আমরা জাম খেতে যাই। তো ওদের বাসাটা একটু বলে রাখি, ওদের বাসার পাশে ছিল একটা বাজার, দেন ছিল হচ্ছে জাম গাছটা। তো তারপরে সে যেটা করে যে ফ্রেন্ড সার্কেল সবাই মিলে জাম গাছে ওঠে জাম খাওয়ার জন্য। তো ও যে ডালটাতে বসেছিল, সে আমাকে যেভাবে বলে যে ডালটা ছিল অনেক মোটা। তো ওই সময় কোনো ঝড় ছিল না, বৃষ্টি ছিল না, তো ওটা ভাঙার কোনো অপশন ছিল না। তো সে মানে ওই ডালটা শব্দ করে মানে ভেঙে সে মাটিতে পড়ে। বাট ও যেটা বলে যে আমি এত দূর থেকে প্রায় 100 ফিট উপর থেকে পড়ে যাই, বাট তার কিচ্ছু হয় না। তো কিছু হয় না, তখন এটা অস্বাভাবিক লাগে আমার কাছেও। তো তারপরে হচ্ছে যে ওর মা আসে, এসে বকাবকি করে যে তুমি ভর দুপুরে কেন গাছে উঠছো, এই জায়গাটা ভালো না। 100 ফিটও পড়ছে? জি জি। তারপরে হচ্ছে যে তারপরে হচ্ছে যেটা যে ও বাবা মা নিয়ে আসে বাসায়। তো নিয়ে আসার পরে বলে যে তুমি যাবে না, পসিবল না, পসিবল না। হ্যাঁ, তারপরে বলেন জি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা 10 ফিট হবে, ওকে 10 ফিট হবে মেবি, সরি। তারপরে যেটা হয় যে বাবা মাকে নিয়ে আসে। তো নিয়ে আসার পরে যেটা বলে যে ওই জায়গাটা তুমি যাবা না, ওই জায়গাটা আসলে ভালো না।
তো তারপর সেদিনের মতো যায়, সে রুমে আসে, তো সে ইয়াগুলো ভাবতে থাকে যে আমার সাথে কি ঘটতেছে, কেন ঘটতেছে সেটা আসলে সে বুঝতে পারে না। তো তারপর একদিন সন্ধ্যার সময় তার কিছু ফ্রেন্ড আসে, বলে যে চলো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। তো যখন সে ঘুরতে যায়, তো ওদের একটা পুকুর পাড় ছিল, তো পুকুর পাড় চারিদিকে অনেক তাল গাছ ছিল আর কি। তো ওইখানে সন্ধ্যার আগে আগে তারা বসে আছে। তো ও পুকুরের মাঝখানে যেটা একটা জিনিস দেখে, যে আপনার হচ্ছে যে একটা মানে গ্রামের যেটা হয় যে পুকুরের মাঝখানে হচ্ছে যে মানে যাতে ভয় পায়, যাতে মাছ চুরি করতে আসলে যাতে ভয় পায়, এই জন্য কিছু একটা ওখানে দেয়া হইতো আর কি। তো ওই ভাবছে ওটা কাকতাড়ুয়া টাইপের হবে কিছু। তো ও যেটা দেখে যে দুটো চোখ, জাস্ট দুটো চোখ, আর হচ্ছে রেড কালার, এন্ড ও যেটা বলে যে রেড কালার দুটো চোখ ওর দিকে জল জল করে তাকিয়ে আছে। তো ওর ফ্রেন্ডকে বলে যেটা আসলে কি। ওর ফ্রেন্ড বলে আমরা তো কিছু দেখতে পাচ্ছি না। তো পরবর্তীতে ও যেহেতু এত কিছু দেখতেছে, পরে ওর মা বলে যে ঠিক ভালো একটা কবিরাজকে দেখাবে। তো কবিরাজকে দেখানোর পর কবিরাজ বলে যে ওই যে হোস্টেলে যে দৌড়াইতো, তো ওটা যেহেতু কিউরিসিটি দেখতে গেছিল, ওইটা খারাপ বার্তাটা ওকে প্রডিউস করছিল। তো তারপর থেকে ওকে বিভিন্নভাবে ডিস্টার্ব করতো। অনেক ধন্যবাদ এই আপনাকে, story আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। ধন্যবাদ রাসেল ভাই আমাকে ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম হচ্ছে রিপন, আমি এসেছি আদিতমারি লালমনিরহাট থেকে। আজকে যে ঘটনাটা আমি আপনাকে শেয়ার করব, এই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন তানভীর। তার বাড়ি হচ্ছে রংপুর মিঠাপুকুরে। আমি চেষ্টা করব তার মতো করে এই ঘটনাটা আপনাকে শেয়ার করার। রাসেল ভাই ঢাকার আজিমপুর কবরস্থান নামটা শুনলেই এক ধরনের নিস্তব্ধতা এবং গুমুট ভাব বা একটু অন্যরকম মনের ভিতর চলে আসে আমাদের। তো হাজার হাজার মানুষের শেষ ঠিকানা এই জায়গাটা নিয়ে গল্পের আসলে শেষ নেই। তবে তানভীর যে ঘটনাটা আমাকে পাঠিয়েছেন, সেটা তার বড় ভাই আরমানের সাথে ঘটেছিল। আরমান ভাই তখন লালবাগের কেল্লার কাছে একটা মেসে থাকতেন। তো গত বছরের এক বৃষ্টি ভেজা রাতে ঘটনাটা ঘটেছিল। আজকে আমি আপনাকে সেই ঘটনাটা শেয়ার করব। তো ঘটনার দিন ছিল বৃহস্পতিবার। আরমান ভাই অফিস শেষ করে ফিরতে বেশ দেরি করে ফেলেছিলেন সেদিন। তো রাত তখন আনুমানিক 12:30 বাজে। তো আজিমপুর কবরস্থানের দেয়াল ঘেঁষে যে রাস্তাটা নিউ মার্কেটের দিকে গেছে, আরমান ভাই সেই পথে রিক্সা নিয়ে ফিরতেছিলেন। চারপাশে একদম জনমানবহীন সেদিন ছিল। শুধু রাস্তার ল্যাম্পপোস্টে হলুদ আলো, কুয়াশা আর বৃষ্টির ঝাপসায় এক ভৌতিক পরিবেশ তৈরি করেছে। তো হঠাৎ তিনি রাস্তায় মাঝ রাস্তায় আসার পর রিক্সাওয়ালা থমকে দাঁড়ালো। তো সে কাপা গলায় বলল, মামা সামনে দেখেন, ওইটা কি? তো আরমান ভাই সামনের দিকে তাকিয়ে দেখলো কবরস্থানের 2 নম্বর গেটের সামনে একটা ছোট্ট বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার বয়স বড়জোর 7-8 বছর হবে। তার পরনে ধবধবে সাদা একটা ফ্রক পরা, আর তার চুলগুলো অদ্ভুতভাবে ভেজা ছিল। তো এত রাতে একটা বাচ্চা মেয়ে একা কবরস্থানের গেটের সামনে দাঁড়িয়ে দেখে আরমান ভাই বেশ অবাক হলেন। তো তিনি রিক্সা থেকে নেমে মেয়েটার কাছে গেলেন এবং তিনি ভাবলেন মেয়েটা হয়তো কোনো বিপদে পড়েছে, হয়তো বা পথ হারিয়ে ফেলেছে, বা এখানে ভুল করে চলে এসেছে। তো তিনি কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, এই মেয়ে, তুমি এত রাতে এখানে কেন? তোমার বাসা কোথায়? কিন্তু মেয়েটা কোনো উত্তর দিল না, শুধু হাত বাড়িয়ে কবরস্থানের ভিতরে একটা নির্দিষ্ট কবরের দিকে ইশারা করলো। আরমান ভাই দেখলেন মেয়েটার হাতটা অস্বাভাবিক ফ্যাকাশে আর ঠান্ডা, যেন বরফের টুকরো। তো হঠাৎ একটা বিদ্যুৎ চমকালো। সেই আলোয় আরমান ভাই দেখলেন মেয়েটার কোনো চোখের মণি নেই, শুধু সাদা দুটো গর্ত। আরমান ভাই ভয়ে পিছিয়ে আসলেন এবং তিনি ঠিক তখনই মেয়েটা একটা অদ্ভুত সুরে কাঁদতে শুরু করলো। সেই কান্নার শব্দ মানুষের মতো ছিল না রাসেল ভাই, মনে হচ্ছিল যেন বাতাস কোনো সরু ছিদ্র দিয়ে শীষ দিয়ে বের হলে যেরকম কান্নার আওয়াজ তৈরি হয়, ঠিক সেরকম। আরমান ভাই রিক্সাওয়ালাকে ডাকতে চাইলেন, কিন্তু পিছনে তাকিয়ে দেখলেন রিক্সাওয়ালা নেই। যে রিক্সাওয়ালা এতক্ষণ তিনি আসলেন, সেই রিক্সাওয়ালা হঠাৎ করে এখান থেকে উধাও হওয়ার কোনো চান্স নেই, বা সেই রিক্সাওয়ালা যদি ভয় পেয়ে চলেও যায় তাকে দেখতে পাওয়ার কথা। কিন্তু আরমান দেখলেন যে তার সেই রিক্সাওয়ালা এবং রিক্সা নেই। পুরো রাস্তায় একদম ফাঁকা, যতদূর চোখ যায়। এমনকি রিক্সাটাও উধাও হয়ে গেছে। আরমান ভাই বুঝলেন তিনি কোনো এক
অশরীরের পাল্লায় পড়েছেন। তো হঠাৎ কবরস্থানের ভিতর থেকে একটা পচা তীব্র মাংসের গন্ধ ভেসে আসতেছে। আরমান ভাই দেখলেন সেই সাদা ফ্রক পরা মেয়েটা ধীরে ধীরে লম্বা হচ্ছে। তার উচ্চতা বেড়ে এখন দেয়াল ছাড়িয়ে গেছে প্রায় 10 ফিট। সে তার সেই লম্বা হাত দিয়ে আরমানের একটা হাত ঘপ করে ধরল। আরমান ভাই অনুভব করলেন তার শরীরের হাড়গুলো যেন মটমট করে ভেঙে যাচ্ছে ভিতর থেকে। মেয়েটা এবার পৈশাচিক গলায় বা অনেকগুলো শব্দ মিশ্রিত গলায় বলল, আমার খুব ঘুম পাচ্ছে, তুই কি আমার পাশে একটু শুবি? আমার কবরের মাটিটা খুব ভিজে গেছে। তো এই ধরনের একটা কথা বলল, এবং এই কথাটা শুনে আরমান ভাই বেশ অবাক হলেন, এবং আরমান ভাই চিৎকার দেওয়ার চেষ্টা করলেন। তিনি এতটাই ভয় পেয়েছেন যে এই ভয় পাওয়ার কারণে তিনি চিৎকার দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু তিনি অনুভব করলেন তার জিহ্বা যেন তালুর সাথে সেটে গেছে বা লেগে গেছে। তিনি দেখলেন কবরস্থানের ভিতরে থেকে আরো অনেকগুলো ছায়া দেয়াল টপকে রাস্তার উপর চলে এসেছে। তারা সবাই আরমান ভাইকে ঘিরে ধরল। তাদের সবার হাতে ছিল কাফনের কাপড়। তারা আরমান ভাইকে সেই কাপড় পেঁচিয়ে কবরের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল। আরমান ভাই তখন নিজের শেষ শক্তি দিয়ে তার পকেটে থাকা একটা রুমাল বের করলেন। রুমালটা বের করার সাথে সাথে তো সেই অবয়বগুলো একটা বিকট চিৎকার দিয়ে যেন ধোঁয়ানে মিলিয়ে যাচ্ছে। তো আরমান ভাই যখন জ্ঞান ফিরে পেলেন, তিনি দেখলেন যে তিনি আজিমপুর কবরস্থানের 2 নম্বর গেটের ভিতরে একটা পুরনো কবরের উপর শুয়ে আছেন। তার সারা শরীরে কাপড়ের টুকরো লেগে আছে। তো সকালে যখন আপনার হচ্ছে সেই কবরস্থানের পাহারাদার বা আদার্স যারা দেখাশোনা করে তারা যখন আসে, তখন আরমান ভাইকে উদ্ধার করে। তো তারা যখন আরমান ভাইয়ের কবরের উপরে থাকা নেম প্লেটটা দেখলেন, তাদের চোখে কপালে উঠে গেল। সেই কবরে যে মেয়েটার ছবি ছিল সেটি ছিল অবিকল সেই সাদা ফ্রক পরা মেয়েটির মতো, যে বছর 2 আগে এই সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে। তো আরমান ভাই বাসায় ফেরার পর টানা 10 দিন জ্বরে অচেতন ছিলেন। যখনই তার জ্ঞান ফিরত, তিনি চিৎকার করে বলতেন, ওরা আমাকে কবরে টেনে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচাও, মাটি সরাও, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তিনি এগুলো আউল বল বলতেন। তো আজিমপুর কবরস্থানের সেই 2 নম্বর গেটের সামনে আজও রাতে কেউ আসলে একা হাঁটে না। স্থানীয়রা বলে যে আজও নাকি বৃষ্টি রাতে সেই সাদা ফ্রক পরা মেয়েটা কাউকে না কাউকে হাতছানি দিয়ে ডাকে, আর তার কবরের মাটিটা একটু শুকিয়ে দেওয়ার অনুরোধ করে। তো রাসেল ভাই, এখানে আরমান আসলে রুমাল বের করার সাথে সাথে যে ধোঁয়াগুলো বা সেই অবয়বগুলো চলে যায়, এটা একটা কারণ আছে। আসলে সেই রুমালটা ছিল আরমানের মায়ের একটা রুমাল, যে রুমালটা তার মা হচ্ছে নিজের হাতে বানিয়েছেন, এবং সেই রুমালটাতে অনেকগুলো আরবি শব্দ, যেগুলো চলার পথে বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য যে আরবি কি বলে সূরা বা হচ্ছে দোয়াগুলো আছে, তো সেগুলো আসলে তার মা আসলে খুব সুন্দরভাবে সেলাই করে সেই রুমালটাতে ফুটিয়ে তুলেছিলেন, এবং সবসময় আরমান সেই রুমালটা তার সাথেই রাখেন তার মায়ের শেষ স্মৃতি হিসাবে। তো সেদিন আসলে যখন তিনি বিপদে পড়েন এবং যখন তার পকেটে থাকা সেই রুমালটা বের করে সেই অবয়বগুলোর দিকে তুলে ধরেন, তখনই আসলে সেই অবয়বগুলো ওই সূরা বা হলো যে খোদাই করা লেখাগুলো ছিল ফুটিয়ে তোলা, সেগুলোর কারণে আসলে সেই অবয়বগুলো আসলে তাকে ছেড়ে চলে যায়। তো এটা চলে যাওয়ার পরও তিনি আসলে 10 দিন ধরে অসুস্থ ছিলেন। যখনই তিনি তার জ্ঞান ফিরত, তখনই তিনি চিৎকার দিতেন এবং আবুল তাবুল বলতেন। তো পরবর্তীতে আসলে ওনাকে হাসপাতালে আসলে ওইভাবে চিকিৎসা দিয়ে কোনো লাভ হয়নি। তো পরবর্তীতে তাকে আসলে একজন হুজুরকে দেখানো হয়, এবং হুজুর বলেন যে আসলে সেই মেয়েটার নাকি মেয়েটা বা সেই জিনটা আসলে, এখানে তো আসলে ভূত বলতে বা আত্মা বলতে কিছু নেই, তো সেই আসলে কবরটাকে পাহারা দেয়, বা সেই মেয়েটার যাই হোক এই ধরনের কোনো একটা জিন আর কি তার উপর ভর করেছে, এবং সেই জিনটাই নাকি সমস্যা করতেছে। তো পরবর্তীতে হুজুর আসলে আরমান ভাইকে পানি পড়া এবং
তাবিজ দেন এবং পরবর্তীতে তিনি আসলে সেই হুজুরের মতো কথা মতো চলে আসলে 10 দিন পর তিনি স্বাভাবিক একটু হয়ে আসেন। তো আরমান ভাই জানিয়েছেন যে আসলে এই ঘটনা ঘটার পর তিনি কখনোই ওই রাস্তা দিয়ে যাননি এবং পরবর্তীতে তিনি এই ঘটনার সম্মুখীন হওয়ার কারণ কি বা এই ধরনের কেন ঘটনা ঘটে তিনি এটা খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন এবং তিনি জানতে পেরেছেন যে বিশেষ করে ওই রাস্তায় আজিমপুর কবরস্থান থেকে নিউ মার্কেট যাওয়ার যে রাস্তাটা, এখানে নাকি প্রায় নাকি এই ধরনের ভৌতিক ঘটনাগুলো ঘটে থাকে। তো আশেপাশে মানুষ সবাই এই বিষয়টা জানে। তো আপনারা যারা শুনতেছেন, আমি জানি না আপনারা আজিমপুরের ঘটনা জানেন কিনা, যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো রাসেল ভাই, এই ছিল ঘটনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। হ্যালো লিসনার্স, আসসালামু আলাইকুম। আমি ইমন ফ্রম উত্তরা। জি। তো এখন আমি যে ঘটনাটা শেয়ার করব এটা আমার মামার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা এবং আমি একজন প্রত্যক্ষদর্শী। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। জি। ঘটনাটি 2013 সালের ফার্স্টের দিক থেকে শুরু হয়। তো হঠাৎ করেই কোনো কিছু না করে তো মামা খুব অসুস্থ হয়ে যেতে থাকে। তো অনেক ডাক্তার দেখানোর পরে প্রায় 2 বছর কেটে যায়। ওনার শরীরের অবস্থা আস্তে আস্তে খুব খারাপের দিকে যেতে থাকে। কোনো ডাক্তার কোনো মেডিসিনে কাজ হয় না। তো অনেক জায়গায় অনেক ডাক্তারকে দেখানোর পরে তো তারপর আমার নানু একজন মানে কবিরাজের শরণাপন্ন হয়। তো উনি আসার পরে মামাকে দেখে ফার্স্টে বলে যে ওনাকে কিছু একটা করা হয়েছে, লাইক ব্ল্যাক ম্যাজিক টাইপের। তো তারপরে উনি যেটা বলে সেটা হলো যে একটা আয়না আনতে আর একটা নতুন গামছা। তো আর উনি বলে যে এই আয়নাটা দিয়ে কেউ কখনো মুখ দেখবে না। আচ্ছা। মুখ দেখবে না। তারপরে উনি করে যে ওই আয়নাটা উপর করে রাখে, একটা টেবিলের উপরে উপর করে আয়নাটা রাখে আর ওনার হাতের উপর গামছাটা দেয়। গামছাটা দেওয়ার পরে উনি কিছু একটা বলে, তারপর বলার পরে উনি আবার কিছুক্ষণ পরে ওই আয়নাটা ওই গামছার নিচ থেকে বের করে। তো বের করে উনি বলে যে আমার সাথে আসেন। তো ওনার সাথে যাওয়ার পরে উনি যে মামার যে রুমটা ছিল সেই রুমটা দেখিয়ে দেয় বলে যে এই রুম এখানে ঘুরতে। ঘুরার পরে তখন সবাই বলে যে এখানে কেন ঘুরবো। তো বলে যে এত কিছু না বলে আপনারা জাস্ট এখানে ঘুরেন। তো ফ্লোরটা ছিল এই পাকা একটা ফ্লোর ছিল। তারপরে যেটা হয় যে ফ্লোরটা প্রায় 3 থেকে 4 ফিটের মতো খোঁড়া হয়। খোঁড়ার পরে ওইখান থেকে একটা মানে মোটামুটি সাইজের একটা ব্যাগের মতো মানে পটলা। তো ওই ব্যাগের ভেতর অনেক কিছু ছিল। তো অনেক কিছুর মধ্যে ব্যাগের ভিতরে একটা জিনিস ছিল, তা হলো একটা পুতুল ছিল, পুতুল টাইপের। তো আর ওইটার মধ্যে ছিল অনেকগুলো সুই লাগানো ছিল, সুই ফোটানো ছিল। তো এটা আমরা অনেকেই দেখছি, ইভেন আমিও দেখছি। তো উনি করে যে আস্তে আস্তে সুইগুলো খুলতে থাকে। যখন রাসেল ভাই সুইগুলো খোলা হয়, আমাদের শরীরে যেরকম এই ইনজেকশন পোস্ট করলে তারপর ইনজেকশনটা বের করলে একটু ব্লিডিং হয়, তো ওইরকম ভাবে ওই পুতুলটা থেকে ব্লিডিং হচ্ছিল। তো এটা দেখে সবাই অবাক হয়ে যায় যে এটা কি হচ্ছে, আর এত মানে পাকা ফ্লোরের মধ্যে এটা কেমন করে সম্ভব, কি করলো এটা। তো তারপরে ওই লোকটা উনি বলে যে এখানে শেষ না, আরো আছে। তো তারপরে উনি ওই মামা যে রুমে ঘুমাতো, ওই বিছানা যে বালিশ, 3টা বালিশ ছিল, 3টা বালিশের মধ্যে সব কয়টা বালিশই ছেঁড়া হয়। ছেঁড়ার পরে একটা বালিশ থেকে আরেকটা মানে পোটলার মতো বের হয়। তো ওই পোটলা থেকে আরো অনেক কিছু বের করে, লাইক উনি বলে যে এখানে
মানে ওই যে মামাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, ওনার চুল, তারপর ওনার কাপড়ের থেকে একটা ছেঁড়া অংশ, আর অনেক কিছু। তো এখান থেকে বের করে তারপর আমার নানু জিজ্ঞেস করে যে এগুলো কে করছে। উনি বলে যে এগুলো আপনাদের খুব কাছের মানুষই করছে, তো যেটা হলো সেটা আমি বলতে পারবো না এটা কে করছে। তারপর জিজ্ঞেস করে যে এখান থেকে পরিত্রাণ হওয়ার উপায়টা কি। তো উনি তারপর বলে যে এখান থেকে পরিত্রাণ হওয়ার উপায়টা উনি বলে। তো তারপর বলে যে একটা বড় একটা গামলা নিয়ে আসতে, সীসা স্টিলের একটা গামলা। তো ওইটা নিয়ে আসা হয়। তো ওই যে গামছাটা ওনাকে দিয়েছিল, ওই গামছাটা ওইটার উপর দিয়ে ঢেকে দেয়। তারপর উনি লাইক এরকম ভাবে কারোর সাথে কথা বলতেছে, আমরা যেরকম ভাবে কারোর সাথে কমিউনিকেশন করি ওই রকম ভাবে উনি কারোর সাথে কমিউনিকেশন করতেছে। তারপর উনি বলে যে 1580 টাকা লাগবে। তো 1580 টাকা দেওয়া হয় ওনাকে। দেওয়ার পরে যেটা হয় যে উনি ওই 1580 টাকা ওই গামলাটার মধ্যে রাখে, পরে গামছা দিয়ে ঢেকে দেয়। তো ওইখান থেকে টাকাটা চলে গিয়ে আর ওই গামলার মধ্যে কিছু মানে মেডিসিন টাইপের কিছু আসে। তো এটা দেখে সবাই একটু বিস্মিত হয়। আর সরি এখানে একটু জিনিস বলে গেছি, ও যখন উনি ওইটা করে তখন মানে ওইখানে যারা যারা ছিল সবাইকে বলে যে কেউ উপরের দিকে তাকাবে না। তো আমি তারপরে এটা আসার পরে তো আমার নানু বলে যে আপনার অনেক কিছু শুনছি যে আপনি অনেক কিছু করতে পারেন, তো ওনারা সবাই একটু মিষ্টি মুখ করবে, তো সবাইকে একটু মিষ্টি মুখ করান। তো উনি তারপরে লাইক আবার ওরকম ভাবে কমিউনিকেশন কথা বলতে থাকে কারোর সাথে। এবার মানে আমি যেটা করি যে মানে সবাই উপরের দিকে তাকাতে তো সবাইকে আগে না করছে, তো আমি এবার মানে আমার মনের মধ্যে একটা কৌতূহল জাগিয়ে যে আমি এবার উপরের দিকে একটু তাকাবো, দেখবো কি হয়, কে দিয়ে যায়, অথবা উনি কিছু করে নাকি। তো আমি যখন উপরের দিকে তাকাইছি তখন আমার পেছন দিক থেকে কেউ মানে যে মানে একে মিষ্টি দিয়ে আমার পেছনে ঢিল দিছে। তো রাসেল ভাই এই ছিল আমার স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। আমরা পরের স্টোরিতে যাই। পরের অতিথির কাছে আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নিশান, এসেছি মোহাম্মদপুর থেকে। চলে যান। আমি যে ঘটনাটি বলবো সেটি আমার ফ্রেন্ডের মামির সাথে ঘটে। জি। তো আমার ফ্রেন্ডের মামি আজ থেকে প্রায় 3 বছর আগে মগবাজারে একটি বাসায় ওঠে। তো ওই বাসায় ওঠার পরে ওনার সাথে কিছু না অনেক প্যারানর্মাল ঘটনা ঘটে, যেগুলো লাইক বাস্তবিক এবং লজিক্যাল কোনো এক্সপ্লেনেশন নাই। তো যে ঘটনাটি সবচেয়ে কনক নাড়ে সেটি ঘরে আজ থেকে প্রায় মাসখানেক আগে ওনার বড় বোন মারা যায়। তো উনি একদিন বিকালে বারান্দার রেলিং গ্রিলে কপাল থেকে কাটছিলেন, এবং সময়টা ছিল মাগরিবের কিছুক্ষণ আগে। তো হঠাৎ পেছন থেকে একটা একটা হাত আসে ওনার কাঁধে, লাইক আমরা কাউকে সান্ত্বনা দেওয়ার জন্য পিছন থেকে কাঁধ জড়িয়ে ধরে হাত দিয়ে এরকম। তো বডি স্ট্রাকচার দেখে মনে হয় এটা লাইক 10 থেকে 12 বছর একটা ছেলের হাত। তো ওনার একটা ছেলে ছিল 10 থেকে 12 বছরের, নামটা আমি সম্ভবত বলছি। তো উনি বলে তুই হাত ছাড়া, আমার বন্ধু ধাও নেই, ঠিক আছে। তো উনি কথাটা বেশ কয়েকবার বলে, বাট হাতটা সরে না। তো এক পর্যায়ে বিরক্ত হয়ে উনি পিছনে ফিরে তাকান, লাইক বকা দেবেন বরাবর, কিন্তু পিছনে ফিরে তাকিয়ে দেখেন যে কেউ নেই। তো উনি তো ভীষণ অবাক, লাইক এত কম সময়ে কি হয়ে চলে যাবে। তো উনি ওনার ওই রুমে গেলেন যেখানে ওনার ছেলে থাকে। তো দেখলেন যে ওনার ছেলে, মেয়ে এবং কাজের মেয়ে বসে টিভি দেখতেছে। তো উনি জিজ্ঞেস করলেন যে ও কি বারান্দায় আসছে একটু আগে? তো বললো যে না, তো এখানে আমার সাথে টিভি দেখছিল। তো জিনিসটা ওনার বোঝার বাকি রইল না, কজ বারান্দা থেকে ওই রুমে যেতে হলে আরো 2টা রুম ক্রস করতে হয়, এবং উনি যখন পিছনে ফেললেন তার আগ মুহূর্ত পর্যন্ত হাতটা ওনার কাঁধে ছিল। তো এই ঘটনার আপনার একটা সূত্রপাত বলতে পারে আমরা লাইক এই বাড়িতে আপনার বেশ কয়েক বছর আগে 5তলা ছাদ থেকে 10 থেকে 12 বছরের একটা ছেলে খেলতে যে আনফর্চুনেটলি করে মারা যায়। তো এরপর থেকে নাকি অনেকেই ওই ছেলেটাকে ওই বিল্ডিং এ দেখতে পারে, এবং ছেলেটা কারো কখনো ক্ষতি করেনি। তো জিনিসটা হচ্ছে, এবং ইভেন এখনো নাকি রাত হলে ওই বিল্ডিংটা ভূমিকম্পের মতো কাঁপে,
এটা অন্যরা না, বাকি বাসিন্দারা ফিল করে। এবং রাত হলে লাইক ছাদে খেলাধুলা, দৌড়াদৌড়ি, ধূপধাপ, বিভিন্ন শব্দ হয়। এছাড়া টুকটাক বিভিন্ন লাইক প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয়। তো সবচেয়ে অনেক নড়া যে ঘটনা ছিল সেটা ছিল এটা। ওকে, আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মামুন, আমি মিরপুর থেকে আসছি। জি। আমি আমার জীবনে ঘটে যাওয়া একটি কাহিনী বলার জন্য। হুম। যে আমি আপনি তো দীর্ঘদিন মাদ্রাসায় ছিলেন, সেই মাদ্রাসাতে একটা ঘটনা ঘটে, সেই ঘটনাটা আপনি বলুন। জি। এটা আমার 2007 সালের ঘটনা আর কি। 2007 সালে যখন মাদ্রাসায় আমি লেখাপড়া করি, নতুন একটা মাদ্রাসায় সিলেটে ভর্তি হলাম রমজান ঈদের পরেই। দেখা যাচ্ছে ভর্তি হওয়ার পরে আমার সাথে যে এক রুমে আমরা 3 জন থাকতাম, তার মধ্যে একজন আমার পাশেই থাকতো, আরেকজন আর কি বিপরীত সাইডে থাকতো। দেখা যায় ওই লোকটা মূলত মানুষ ছিল না, এটা আমি জানতাম না, কিন্তু উনি সম্পূর্ণ মানুষ রূপেই ছিল। তার নাম যেটা মাদ্রাসার এন্ট্রি খাতায় ছিল আলম নামে। সে আমার সাথেই থাকতো, সবসময় কথাবার্তা মানুষের মতোই বলতো, সবসময় চলাফেরা করতাম, স্বাভাবিক ছিল। দেখা যায় কুরবানি ঈদ পর্যন্ত সম্পূর্ণ স্বাভাবিকই চলাফেরা করছে। কুরবানি ঈদের পরে যখন আমরা ছুটির পরে আবার মাদ্রাসায় যাই, তখন থেকেই ব্যতিক্রম কিছু দেখা দেওয়া শুরু করছে। আচ্ছা। দেখা যাচ্ছে সে রাত্রে বেলায় আমরা সাধারণত 12:30টায় শোয়ার জন্য বিছানা করে ঘুমাইতাম। 12টা-1টা পর্যন্ত সে বিছানায় থাকতো। 1টার পরে হঠাৎ করে চলে যেত, বাইরের কথা বলে চলে যেত। কিছুদিন আমি তেমন কোনো কিছু জিজ্ঞাসা করি নাই। 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, কোনোদিন ফজরের আজান দিলেও বিছানার মধ্যে আসতো, বলতো বাইরে কাজ ছিল বা তার ভালো লাগতেছে না ভিতরে, এই জন্যই আর কি। লাস্ট পর্যন্ত আমি মনে মনে ভাবলাম যে কোনো একটা রহস্য আছে, রহস্যটা জানার জন্য আমি তার একটু পিছু নিলাম। হঠাৎ একদিন শুক্রবার ছিল, আমাদের রুমে যে তৃতীয় আরেকজন ছিল উনি বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে সে যখন 1টার দিকে সে বিছানা থেকে উঠে বাইর হলো, তখন আমি তার পিছু পিছে আর কি একটু দূরে থেকে তার জিনিসটা ফলো করতে চাইলাম। আচ্ছা। সে কোথায় যায়, কি করে। তো সে দেখলাম যখন মসজিদ ছিল, মসজিদের ছাদের উপরে উঠলো। তা আমিও ধীরে ধীরে ছাদের উপরে যাওয়ার জন্য চেষ্টা করলাম। দোতলায় গেলাম। দোতলা যাওয়ার পরে গিয়ে দেখলাম যে ছাদের যে গেট আছে, গেট তালা লাগাই। আচ্ছা। তখন ওইখান থেকে আবার ফিরে আসলাম। আইসা মাদ্রাসার যে বারান্দা ছিল, বারান্দা দাঁড়ায় রইল যে সে কোথায় গেল। আমি দেখলাম মসজিদের সিঁড়ি দিয়ে উঠতেছে, কিন্তু ওইখানে গিয়ে দেখি মসজিদের যে ছাদে ওঠার গেটটা তালা লাগাই। তাহলে গেল কোথায়? মনের মধ্যে একটা সন্দেহ জাগলো। এরপরেও পুরোপুরি যেহেতু ঠিক কোনটা সেটা ভাবতে পারি নাই, বিদায় আর কোনো কিছু করলাম না। আবার আমি এসে ঘুমাই গেলাম। যখন দেখি ফজরের আজান হচ্ছে, তখন আবার সে দরজা খুলে রুমে ঢুকতেছে। জিজ্ঞেস করলাম কোথায় গিয়েছিলাম, বাইরে ছিলাম। আমিও বাইরে গেলাম, না আমি দোকানের দিকে চলে গেছিলাম। যাক, ওই দিন এগুলো আপনি সব নিজের চোখে দেখা? হ্যাঁ, আপনার নিজের- একদম নিজের চোখে দেখা? একবারে আমার সাথে এইসব। আপনি কি এখনো মাদ্রাসায় পড়েন? না, এখন লেখাপড়া মোটামুটি শেষ, দাওরা দিস শেষ করছি। এখন একটা কাজ করতেছি, আচ্ছা। ব্যবসা করতেছি আর কি। পরের দিন আবার আমি মনে করলাম যেহেতু আমার মনের মধ্যে একটা বাড়ি লাগছে জিনিসটা, আমার যতক্ষণ শিওর না হয়েছে ততক্ষণ কাউকে বলবো না, আর আমি জিনিসটা চেষ্টা করব। পরে 2-3 দিন যায়, সম্পূর্ণ সবকিছু ভালোই যেতেছে। হঠাৎ একদিন বিছানা শুয়ে আছে, তখন শীতের দিন। বিছানার মধ্যে আমরা সবাই কম্বল গায়ে দিয়ে আর কি বিছানার মধ্যে শুয়ে আছি। হঠাৎ করে দেখি তার বিছানাটা একবারে সমান। যেরকম একটা মানুষ থাকলে বিছানাটা যতই কম্বল দেখ আর লেপ দেখ একটু উঁচু থাকে, মানুষ যেহেতু আছে, কিন্তু সে শুয়ে আছে জাস্ট তুষকের মতোই দেখা যাচ্ছে, আর উঁচু কোনো কিছু দেখা। তখন আমি তার কম্বলটা উঠাই দেখি সে বিছানায় না।
সে বিছানায় নাই? নাই। আচ্ছা। সে যে বাইর হয়েছে তাও আমি লক্ষ্য করিনি, হুম হুম। বা বাইর হইলে তো অবশ্যই দরজা খুলতে হবে, দরজা বন্ধ ছিল? দরজা বন্ধ ছিল। আচ্ছা। আমি নিজেই দরজা লক করছি। তখন আমার মনটা খুব ভীত হয়ে গেল যে এই কি, এই আসে এই যা, কোথায় যায় না যায় কোনো কিছু আমি বুঝতে পারতেছিলাম। তখন মনে মনে চিন্তা করলাম যে আমি আরেকজনের সাথে শেয়ার করব বিষয়টা। হুম হুম। আমি তাকেও বলি নাই যে তুই কোথায় যাস না যাস, এই বিষয়ে আমি হুজুরকে বলবো বা আমাদের অন্য ছাত্রদেরকে হুম বলবো। হুম। না বলাতে সে পরের দিন সকালে আমরা পড়ার জন্য বসছি, আমার পায়ে ধরতেছে হুম যে হুম। ভাই তুই যে চিন্তাটা করছস এটা থেকে বিরত থাক। আপনি বলেন নাই কিন্তু আপনার চিন্তা সে না, বুঝতে আমি পেরেছে? বলি নাই তাকে, আমি আমার মনের ভিতরে রাখছি। হুম যদি জিনও হয়ে তা যাই হোক, হুম হুম। আমার বলার দরকার নেই, আমি অন্যভাবে আগাইতেছি আজকে। হুম হুম। তখন সে আমার পায়ে ধরে বলতেছে যে তুই ভাই যাই দেখছস না দেখছস তুই কাউকে বলতে পারবে না, ওয়াদা দে। হুম আমি বলি না, আমি তো কোনো কিছু দেখি না বা কোনো কিছু বলার তো আমার কোনো ইয়া নাই, হুম হুম। তাহলে কিসের ওয়াদা দেব? না, ওয়াদা দে, বলতে পারবে না। হুম হুম। পরে মোটামুটি বললাম যে না আচ্ছা ওয়াদা দিলাম, বলবো না। তো এরপরে আবার সে ওই ঘটনাগুলো দেখা যাচ্ছে তার বিছানার মধ্যে সে বিড়াল আনে, হুম হুম। বাইরে থেকে বিড়াল নিয়ে আসে, হুম হুম। বিড়াল নিয়ে এসে বিড়ালে আদর যত্ন করে একসাথে ঘুমায়। হুম হুম। দেখা যায় কোনোদিন বিড়াল নিয়ে আবার বাইর হয়ে যায়, তখন তার কাপড় চোপড় যা আছে সব হুম হুম। বিছানার উপরে রেখে গেছে। আচ্ছা মানে পরনে যে কাপড়টা ছিল ওইটা পর্যন্ত তার বিছানায়, আচ্ছা। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরে তাকে পাওয়া যায় না। আমি এরকম একদিন দরজায় দাঁড়িয়ে রয়েছি যে আজকে কখন আসে হুম আমি দেখব। আমি হয়তো ছোট থেকে একটু ভয় কম করি, হুম। আপনি মাদ্রাসায় পড়াশোনা করেছেন, জি। সুতরাং হ্যাঁ। ভয় কম করি। তে আরেকদিন আসলো একটা বিড়াল, দৌড় দিয়ে ঢুকলো। আমি দেখলাম জাস্ট বিড়াল আসছে। বিড়াল আসার পরে আমি বিড়ালটা যখন আটকানোর জন্য দরজাটা লাগাই দিলাম, যে বিড়ালটা যেহেতু রুমের ভিতরে ঢুকছে সে বিড়ালটা আটকে। তা আমি ওদিক দিয়ে দরজা লাগাইলাম, সাথে সাথে সে বিড়াল নেই, ওই মানুষ আলো। হুম হুম হুম। তে আমার মনের মধ্যে ওই দিন একবারে পুরা দমে একটা ভয় শুরু হয়ে গেল। তখন আমি বললাম ভাই তুই এই রুমে থাক, আমি পাশের রুমে আমাদের আরেক ক্লাস ভাই আছে, ক্লাসমেট, ওদের সাথে থাকি, আমার ভালো লাগতেছে না একা একা এখানে থাকি। আচ্ছা আচ্ছা ওই রুমে গিয়ে থাকো, সমস্যা নেই। তে সে আমার সাথে ভালোই ইয়া হইতো, মিল খাইতো, সব জায়গায় সে আমাকে নিয়ে যেত। দেখা যায় সিলেটে পড়তাম তো, যে মাদ্রাসাটা ছিল ওই মাদ্রাসার আশপাশ পাহাড়ের অভাব নেই, অনেক পাহাড়। দেখা যায় বিকালবেলা আমরা ঘুরতে যাইতাম, সে বলতো এখানে বসো আমি একটু আসতেছি, 1 মিনিটের জন্য। 1 মিনিটে গিয়ে সে অনেক ফুল নিয়ে আসতো, আপেল নিয়ে আসতো, অনেক কিছু নিয়ে আসতো, যা 1 মিনিট না ওই টিলা থেকে 20 মিনিটেও আনা সম্ভব না। আচ্ছা। তো এইভাবে অনেক দিন গেছে, যেহেতু তার সাথে ওয়াদা দেওয়া বিদায় আমি কাউকে কিছু বলতে চাইছিও না বা বলেও না। তো নেক্সট আরেকদিন আরো কিছু ঘটনা দেখা যাচ্ছে যে আমি তা আমার জিনিসপত্র যেগুলো রাইখা যায় এগুলো আইসা ঠিক মতো পাই না, নাড়ে চাড়ে নিয়ে যায়, এই করে মানে সেই করে। তারপরে কি হলো? ওনার সাথে আর দেখা হয় না আপনার? না, উনি আছে আমার রুমেই আছে। আচ্ছা। তে এখন অনেক দিন আবার গ্যাপ হয়ে যায়, ওই আগের মতো না, এখন আবার মানুষের মতো চলাফেরা করতেছে। এখন আজকে মাথা মানুষের মতো চলাফেরা করছে এবং এখন সে আগের মতো। হ্যাঁ, আবার কিছুদিন মানুষের মতো চলাফেরা এবং করছে। এটা কি শুধুমাত্র আপনি দেখতে পান নাকি আরো অনেকে দেখতে পেতেন? না, আমি দেখতে পাইতাম, পরে আরেকজনকে শেয়ার করলাম, সেও বিষয়গুলো খেয়াল করছে, হুম। সেও এরকমই দেখতে পাইছে। আচ্ছা, তো আপনি যে বলছেন যে রুমের মধ্যে সাপ, জি। হ্যাঁ, এইটা পরে আরেকদিন সাপ, কোনো সময় ধরেন বিড়াল। আমাদের যে 6 মাস পর একটা পরীক্ষা হয়, হুম ওই পরীক্ষার ছুটির পরে আবার গেলাম। যাওয়ার পরে সে আর আমি একা, আর কেউ ছিল না, আমরা দুইজনে। হুম তো ছুটি কাটাই গেছি, প্রায় 10 দিন ছুটি কাটাই গেছি। আগের যে ভয়ভীতি গুলা ছিল তেমন ভয়ভীতি গুলা নাই। এরপরে আমি শুয়ে আছি, হঠাৎ করে দেখি সাপ ইয়াত উঠতেছে আর কি, ওয়ালের মধ্যে হুম হুম। সাপ হাঁটতেছে। তো আমি তাড়াতাড়ি উঠে লাইট দিলাম, লাইট দিয়ে দেখি সাপ, বাস্তবে সাপ দেখা যাচ্ছে। তো আমি তাড়াতাড়ি দরজা খুললাম,
পাশের রুমের লোকজন ডাকতে গেলাম, এসে দেখি নাই। নাই। ওই ছেলে আলম বসে আছে। সে এখন কোথায় আছে? সে এখন এরপরে কথা হলো, আমরা যখন দাওরা দিচ্ছে লাস্ট বছর যখন, তখনও সে আমাদের সাথে আছে। ঘটনাক্রমে যখন আমাদের লাস্ট পরীক্ষা আর কি, যেটা দাওরা দিস এর পরীক্ষা লাস্ট, ওই পরীক্ষার আগে তার বিষয়টা আমি না অন্যদের মাধ্যমে জানাজানি হয়ে যায় কিছু একটা। তখন কি হয়? তখন সে হঠাৎ করে উধাও হয়ে যায়, তাকে আর পাওয়া যায় না। তাকে আর পাওয়া থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। ধন্যবাদ রাসেল ভাই। হ্যালো লিসেনার্স, আমি হাসিব মিরপুর থেকে। ধন্যবাদ আমাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার জন্য। ভাই, ঘটনাটি হচ্ছে আমাদের এলাকার এক ছোট ভাই জুবায়ের। তো ওদের আবার পৈতৃক নিবাস কলকাতার হাওড়া জেলা নলপুর যে রেল স্টেশনটা আছে। তো ঘটনাটা হচ্ছে নর্থ মিল বাউরিয়া জায়গাটার নাম। তো ওখানে যে ঘটনাটা, তাদের ওই যে জুবায়ের, ওদের ফুপুর বাড়ি, যেহেতু পৈতৃক নিবাস ভারতের ওই জায়গায়, তো ফুপুর বাড়ির পাশে একটা বাড়ি। তো ওই বাড়িতে আবার যে ভদ্রলোক থাকতেন, তার পারিবারিক লোকজন যে কয়জনের কবর, সেটা আবার বাড়ির পাশেই করা। তো তিনি আবার তিনি আবার তার এই সম্পত্তির জায়গাটা, তার এই বাড়ি এবং কবরস্থান সহ যে এরিয়াটা, এটা আবার দুজনের কাছে বিক্রি করে দেন। যারা কিনে তারা আবার দুই ভাই। তো তারা এই জমিটা কেনার পর তারা সম্পূর্ণ বাড়ি এবং কবরস্থান সম্পূর্ণ এরিয়াটাকে ভেঙে 22 তলা ফাউন্ডেশন দেওয়ার জন্য একটা বাড়ি তোলেন। তো 22 তলা ফাউন্ডেশন দেওয়ার পরে যেহেতু অনেকখানি খনন করতে হয়, তো আশেপাশের কবরস্থানে যতগুলো কবর ছিল এবং বাড়ির সম্পূর্ণ টেরাসে একবারে সম্পূর্ণ ভাঙতে হয়, ভেঙে ফেলে। তো তারপর তারা এটাকে মেনলি, তখনকার সময় এটা তাঁত শিল্প চলতো। আসলে ঘটনাটা 20 বছর আগের ঘটনা। তো তখন ওখানে কি তাঁত শিল্পটা চলতো। আচ্ছা। তো তারা ওই তাঁত শিল্পের ফ্যাক্টরিটা আর কি তাদের বাসার ওই 2টা ফ্লোরে করবে, সেই জন্য আর কি ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোরে। তো তারা খুব বড় করে সেই তাঁতের ইয়াটা করে। তো যেই ঘটনাটা ঘটে রাসেল ভাই, প্রথমত তাদের যে তাঁতের কার্যক্রম দিনের বেলা কোনো প্রবলেম হতো না, রাতে যে শ্রমিকগুলা কাজ করত, তো তাদের ভাষ্য মতে প্রথম অবস্থায় তারা মোটামুটি একজন কাজ করতেছে, তো পাশের রুমে আরেকজন ঠিক সেম কাজ করে যখন মুভ করতে যাচ্ছে, তার পার্শ্ববর্তী যেই লোকটার সাথে সে কাজ করছে সহকর্মী, সেকে একটা রুম ক্রস করে আরেকটা রুমে যাওয়ার সাথে সাথে এই রুম থেকে তাকে ওই রুমে আবার পাচ্ছে। তো এরকম ভাবে কর্মীরা, দিনের বেলা কিছু হতো না রাসেল ভাই, সন্ধ্যার পরে যেসব কর্মী এগুলো কাজ করতো, তো তারপর যখন তারা মোটামুটি সবকিছু বন্ধ করে একটা ব্রেকে যেত নিজেদের, তো ব্রেকে যাওয়ার পথে যেত যে এটা হলো যে আপনার কে জন্য তারা তো তাদের যে মিলটা সেটা সম্পূর্ণ বন্ধ রেখে সবকিছু যেত, বাট তারা বাহির থেকে যেটা বুঝতো যে কেউ ভিতর থেকে সেই তাঁতটা আর কি ইউজ করতেছে, তাঁত বুনতেছে। তো এমন করে তো একজন কর্মী সেটা আবার সামনে থেকে দেখতে যায়। তো দেখতে যাওয়ার সময় দেখে যে উল্টা দিয়ে ঘুরে এক মহিলা চুলগুলা ছাড়া, মানে জিগির করার মতো ঝিমানো, এবং সে তাঁত বুনতেছে। তো উনি একটু কাছে যাওয়ার পর যেটা হয় রাসেল ভাই, একটা একদম খুব ফোর্সফুলি একটা মানুষ যদি মুভ করে একদম বাতাসের গতিতে, ঠিক ওই মুহূর্তে কি দেখে যে সেই মহিলাটা মুহূর্তের মধ্যে মুভ করে এক রুম থেকে আরেক রুমে চলে যাচ্ছে। তো এই জিনিসটা দেখার পর রাসেল ভাই, যে জিনিসটা সেই শ্রমিকটা প্যারালাইজড হয়ে যায়। আচ্ছা। এবং তারপর যেটা হয় যে যেই দুই ভাই এই সম্পূর্ণ সম্পত্তির মালিক ছিল, এই তাঁত মিলটার মালিক ছিল, তাদের মধ্যে যে বড় যে ভাইটা, সে কি করে, সে একদিন সে নিজেই যখন মিলটা বন্ধ করে আসার পরে সেও সেম ঘটনাটা দেখে। তো দেখার পর সে ওই জিনিসটা ভালোভাবে বোঝার জন্য কাছে যায়। কাছে যাওয়ার পরে সেই অদ্ভুত ঘটনাটা সে খুব পরোক্ষভাবে ফলো করে দেখে যে সেই মহিলাটা ফেসটা বোঝা যাচ্ছে না, চুলটা ছাড়া, মাথাটা নিচে করা, এবং সে তাঁত বুনতেছে এবং অনবরত বুনে যাচ্ছে। সে একটু সামনে যাওয়ার চেষ্টা করে, সামনে যাওয়া মানে একটু ডাক দেওয়ার মতো, মুহূর্তের মধ্যে রাসেল ভাই ওনাদের চোখ দিয়ে যেভাবে তাকানোর পর ওখানে সেন্সলেস হয়, এবং রাসেল ভাই সেই রাতে উনি প্যারালাইজড হয়। এবং রাসেল ভাই যেটা হয় যে উনি প্যারালাইজড হওয়ার 6 মান্থের মাথায় সে মারা যায়। এবং ঘটনাক্রমে এই ঘটনা তার ওই যে ভাই, তার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারই ফেস করে, এবং প্রত্যেকটা মানুষই খুব কোইন্সিডেন্সলি প্যারালাইজড হচ্ছে এবং 6 মান্থের মাথায় মারা যায়। এবং এইটা নলপুর যে এরিয়াটা বাউরিয়ার, এখানকার সবার এই ঘটনাটা জানা। তো তারপরে যেটা হয় রাসেল ভাই, তিনি যে জিনিসটা করে, তার যে
ছোট ভাই ছিল একমাত্র যিনি বেঁচে ছিল। সে একদিন কি করে যে এভাবে জিনিসগুলা, তো সে প্রকার একটু আনবিলিভে থাকতো এই ব্যাপারগুলা নিয়ে। তারপর যেহেতু ঘটনাগুলো কিউরিয়াসলি আপনার কনসিডেন্সলি ঘটতেছে, যে যেই এই জিনিসগুলো যেই মহিলাটাকে দেখতেছে এবং দেখার পর সেই প্যারালাইজ হচ্ছে এবং প্যারালাইজ হওয়ার 6 মান্থের মাথায়, ঠিক কাটাকাটা 6 মান্থের মাথায় মারা যাচ্ছে। তো তিনি এই জিনিসটাকে মুভ করার জন্য সে ওই মিলের মধ্যে সন্ধ্যার পর সে নিজেও থাকতে শুরু করে। তো একদিন যেটা হয় রাসেল ভাই, সে মিলের সবকিছু বন্ধ করে বের হবে, তো এক মুহূর্তে দেখে যে তাদের যে রুমগুলা, তো এর 2-3টা রুম পরে তাদের সেই আবার তাঁত বোনার শব্দটা খুব জোরে জোরে হচ্ছে এবং মনে হচ্ছে যে কয়েকজন মিলে তাঁত বুনতেছে। তো সে ওই রুমটার দিকে একটু অগ্রসর হয়। অগ্রসর হওয়ার পরে যেটা দেখে যে এরকম একজন না কয়েকজন মিলে কৈশোরী আছে এবং ওই ঠিক যে মহিলাটা, এবং রাসেল ভাই যখন ওই মহিলাটা তার দিকে মুভ করে তাকায় চোখের দিকে, তখন ওই অবস্থায় তিনি সেন্সলেস হয়ে যায় রাসেল ভাই। আর এখন পর্যন্ত সেই লোকটা, যিনি ওই যে ছোট ভাইটা, তিনি প্যারালাইজড প্লাস এবং মেন্টালি এখন টোটালি সিক আছে। এবং সেই যে তাৎপর্য মিলটা রাসেল ভাই, এটা এখন টোটালি স্টপ, সেটা এখন একদম বন্ধ করে দেওয়া হয়েছে এবং ওই এলাকার যারা বাসিন্দা আছেন তারা সবাই ব্যাপারটা জানে এবং এখন আর ওখানে কোনো কিছু হয় না। এবং শেষ পর্যন্ত সেই ছোট ভাইটা এখন প্রায় আত্মাগোল অবস্থায় আছে এবং ফিজিক্যালি সে ডিসঅর্ডার হয়ে গেছে। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম ডক্টর মাসুম, আমি সৌদি আরবিয়া থেকে বলছি। তো আমি আপনাকে যে ঘটনাটা আজকে শেয়ার করতে চাই সেটা হলো আজ থেকে প্রায় 34-35 বছর আগের ঘটনা। ধরেন আমার বাবা ছিলেন একজন ফরেস্ট অফিসার, তো সেই হিসাবে আমরা ছোটবেলায় অনেক অংশেই এই জঙ্গলের ফরেস্ট বাংলোতে থাকতাম বা থাকতে হয়েছে। তো 80-র দশকের প্রথম দিকে আমি ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হই। তো আমার বাবা মারা তখন থাকতেন পার্বত্য চট্টগ্রামের কোনো একটি জেলা শহরে। তো উনি তার বাসস্থান হিসাবে একটি ফরেস্ট বাংলোতে থাকতেন। তো আমার যখন কলেজ ছুটি হতো আমি মাঝে মধ্যে বেড়াতে যেতাম। তো বাংলোটার বর্ণনা যদি আপনাকে দেই, এটা একটা পাহাড়ের উপরে অনেক বিস্তৃত জায়গা নিয়ে একটা পুরোনো আমলের বাংলো। এটা ব্রিটিশ আমলে তৈরি। দেয়ালটা হলো আপনার বাঁশের উপরে সিমেন্ট দিয়ে তৈরি, অনেকটা পাকা কিন্তু আসলে পাকা না, বাঁশ সিমেন্ট কাঠ দিয়ে তৈরি। আর উপরে ছিল ইন, এবং এটা আপনি ওই ধরেন হিন্দি ফিল্মে যেমন বাংলো দেখা যায় সেই ধরনেরই লাক্সারিয়াস বাংলো, চারদিকে বড় বড় গাছ এবং বাগান। তো সামনে দিয়ে ঢোকার জন্য রাস্তা আছে যেটাতে গাড়ি উঠতে পারে, আর বাংলোর পাশ দিয়ে একটি ছোট্ট পায়ে চলা পথ নেমে চলে গেছে। তো এই বাংলোটা বিভিন্ন ভাবে একটু নটোরিয়াস ছিল, শোনা যেত পুরনো যারা মালি বা দারোয়ান ছিল তাদের কাছে যে 1900 সালের প্রথম দিকে ধরেন যখন বাংলোটা তৈরি হয়, তো সেই আমলে বিভাগীয় বন কর্মকর্তা যারা, তারা মূলত থাকতেন ব্রিটিশ সাদা চামড়ার। তো ওই সময় ইরানের যে তৎকালীন রাজা ছিলেন তার ভাই সেই ব্রিটিশ ইন্ডিয়ার এই অংশে আসেন বাঘ শিকারের উদ্দেশ্যে, এসে এই বিভাগীয় বন কর্মকর্তার অতিথি হিসাবে এই বাংলোতেই ওঠেন। তো তখন বাঘ শিকার করতে যেতে হতো হাতির পিঠে চড়ে। তো একদিন সেই বিভাগীয় বন কর্মকর্তা এবং সাথে ওই রাজার মানে ইরানের রাজার ভাই এবং কয়েকজন মিলে হাতি নিয়ে জঙ্গলে বাঘ শিকার করতে গিয়েছেন। তো গহীন জঙ্গলের ভিতরে হঠাৎ বাঘের ফালের সামনে পেয়ে হাতিটা ভয় পেয়ে যায় এবং দৌড়তে থাকে। তো দৌড়ানোর সময় কোন এক পর্যায়ে হাতির পিঠ থেকে ইরানের যে রাজার ভাই সে পড়ে যায় এবং হাতির পায়ের তলে পিষ্ট হয়ে ওখানে মারা যায়। তো সে মারা যাওয়ার পরে তার মৃতদেহটা এনে ওই বাংলোতেই রাখা হয় এবং হাতিটাও ওই বাংলোর ভিতরে এসে আপনার মৃতদেহের পাশে বসে মানে খুব দুঃখিত মনে বসেছিল আর কি। তো যাই হোক, ঘটনাটা এখানে সমাপ্ত হলো। এরপরে ব্রিটিশ শাসনের অবসান হয় এবং এই অংশটা তখন তৎকালীন পূর্ব পাকিস্তান বা আজকের বাংলাদেশে রূপান্তরিত হয়।
ওই বাংলোর ইতিহাস হলো যে ওই বাংলোতে যারাই থাকতেন তাদের পরিবারে কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটতো। তো সেগুলোর বিস্তারিত বর্ণনা আমি দিতে চাচ্ছি না। তো আমি যেটা মানে অনুভব করলাম সেটা বলি। তো একবার ছুটির সময় আমি বেড়াতে গিয়েছি। তো সেই আমলে দৈনিক সংবাদপত্র ঢাকা থেকে ওইখানে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে যেত, এবং সন্ধ্যার পরে হকাররা সাইকেলে করে করে বা হেঁটে হেঁটে বিভিন্ন অফিসারদের কোয়ার্টারে মানে বিতরণ করতো। তো একদিন ঘটনা, আর ওই হকার সাধারণত পেপার দেওয়ার জন্য ওই পায়ে চলা সিঁড়ির যে রাস্তা সেটা ইউজ করতো, তাহলে পথটা শর্টকাট হতো। তো সিঁড়ির যে রাস্তাটা সেটা এরকম আর কি, সেটা বাংলোর বাম পাশ দিয়ে নেমে গেছে জঙ্গলের ভিতরে, নামতে নামতে তারপরে এসে মূল রাস্তায় আসছে। ওই রাস্তাটা কেউ সাধারণত ইউজ করতো না, লোহার গেট লাগানো থাকতো উপরে এবং বেশ গাছপালার জঙ্গল ছিল। তো একদিন হঠাৎ দৌড়াতে দৌড়াতে এসে হকার বলতেছে আমার একটা পানি দেন। তো পানি টেনে খেয়ে এখন একটু ঠান্ডা হলো, তো তাকে জিজ্ঞেস করা হলো ঘটনা কি। তো সে বলল সন্ধ্যার পরে যখন সে ওই রাস্তা দিয়ে উঠতেছে পেপার দেওয়ার জন্য, হঠাৎ পিছন থেকে কে জানি প্রথমে ফিসফিসিয়ে এবং জোরে জোরে তার নাম ধরে ডাকতেছে। সেই কথা শুনে সে আর পিছন ফেরার সাহস পায় নাই, এক দৌড়ে উঠে লোহার গেট টপকিয়ে ভেতরে চলে আসছে। এবং যাই হোক, এরপরে সে কোনোদিন আর ওই রাস্তাটা ব্যবহার করতো না। তো ওই বাসায় মাঝে মধ্যেই ভয়ানক ঘটনাও ঘটতো। একবার বারান্দায় কতগুলো পুরোনো আমলের ফ্যান ছিল, সেই ডিসি ফ্যানের মতো বড়, হঠাৎ কোনো কারণ ছাড়াই একটা ফ্যান চলতে চলতে উপর থেকে আংটা সমেত খুলে পড়ে গেল। তো ভাগ্যিস সেটা কারো গায়ে পড়েনি। তো পরে ওই বাসা থেকে কি আর বিস্তারিত ঘটনা ঘটলো সেটা আমি জানি না, কারণ আমি তো চলে আসছি আমার সেই হোস্টেলে। ওই বাসাতে থাকা অবস্থায় আমার বাবার চাকরি জীবনে কতগুলা ঝামেলা বা দুঃখজনক ঘটনা ঘটে। তো 1984 সালের মাঝামাঝি আমাদের ওই বাসটা ছেড়ে ঢাকায় চলে আসতে হয়। তো ওই বাংলোটা এখনো আছে, আমি যতটুকু জানি, ইন্টারনেটে যতটুকু দেখেছি। পরবর্তীতে কারোর সাথে এরকম ঘটনা ঘটেছে কিনা আমার জানা নেই। আপনার কাছে এটা ভালো লাগলে পাঠকদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ রাসেল ভাই। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।